নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই মাধ্যমের আরেকটি পডকাস্টে। আজ আমাদের খুবই খুশির দিন যে আজকে আমাদের সাথে আছেন এনএসজির পূর্ব কমান্ডো দীপাঞ্জন বাবু। আর এখন তিনি নতুন একটা ফিল্ডে এসছেন, নতুন একটা ম্যাচ খেলছেন, যেটা জনগণের ম্যাচ। সেটাকে বলা হয় পলিটিক্স। আর উনি উত্তরপাড়া থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী। আসুন ওনার কাছে কিছু কথা বলে নিন, আর ওনার সাথে আমরা জানতে চাইব যে ওনার সিকিউরিটি, যখন দেশের সিকিউরিটি দেখছিল সেটা কেমন ছিল, এখন যখন জনগণের সিকিউরিটি দেখতে যাচ্ছেন সেটা কেমন লাগছে। আপনাকে অনেক অনেক স্বাগত জানাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি সময় বের করেছেন আজকে এই ব্যস্ত শিডিউলের মধ্যে। কিছু প্রশ্ন ছিল, সোজা আমি প্রশ্নতে আসব যে আপনার এনএসজি কমান্ডো যখন ছিলেন বা আপনি যখন দেশের সুরক্ষা করছিলেন, সেই কাজটা কেমন ছিল, সেই ক্যারিয়ারটা আপনি কেন চুজ করেছিলেন, বা কি আইডিওলজি দেখে আপনি চুজ করেছিলেন, বা কি ইচ্ছা নিয়ে আপনি ওই চুজ করেছিলেন? দেখুন, এটা ব্যাখ্যা দেওয়া তো খুব মুশকিল যে কেন এনএসজিতে চুজ করেছি। কারণ এটাতে কোনো সন্দেহ নেই। এবং আপনি কেন, আমার মনে হয় না আজকের জামানার কোনো মানুষ বিশ্বাস করবে, আপনিও বিশ্বাস করবেন। আমি যখন এনএসজিতে যাই 1992 সালে, তখন সেকেন্ড পে কমিশন চলছিল সেন্ট্রাল গভর্নমেন্ট। জানেন যে সেকেন্ড পে কমিশন ভয়াবহ খারাপ ছিল তখন স্যালারি স্ট্রাকচার। তো আমরা যারা গেজেটেড অফিসার, আমাদেরই পে স্ট্রাকচার, পে স্কেল ছিল 2200-4000। ইন্ডিয়ান আর্মি ক্যাপ্টেন, পুলিশের ডিএসপি, কমিশনারেট পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার, মানে যারা গেজেটেড র্যাঙ্ক যেটা শুরু হচ্ছে আর্মিতে, পুলিশে, প্যারামিলিটারিতে। সো 2200-4000-এর মধ্যে যখন আমি এনএসজিতে কোর্সের জন্য গেলাম, তো 1.5 বছরের একটা অমানসিক ব্যাপার স্যাপার হয়। তখন আমার বেসিক পে ছিল 3700 টাকা। এবং তখন নিয়ম ছিল যে আমি যেখান থেকে বিভিন্ন, সে কেউ আর্মি থেকে, কেউ প্যারামিলিটারি থেকে, যেখান থেকে আসছে, বেসিক্যালি আর্মি আর প্যারামিলিটারি, তাদের ডিপার্টমেন্ট, কনসার্ন রেজিমেন্ট বা ডিপার্টমেন্ট, তারা দেবে স্যালারি। এনএসজি দেবে শুধু ডেপুটেশন অ্যালাওয়েন্স, এবং সেই ডেপুটেশন অ্যালাওয়েন্সটা হচ্ছে 10% অফ ইউর বেসিক পে। আমি যখন এনএসজিতে পা দিই, আমার বেসিক ছিল 3700 টাকা। এবং এনএসজিতে ওই 1.25 বছরের অমানুষিক ট্রেনিং, এবং তারপরে এনএসজির চাকরি, মানে যে কোনো সময় আপনি গুলি খাবেন, তার জন্য আমি মাসে পেতাম 370 টাকা মাসে। সো আমাদের ওই কাজের জন্য তো কোনো রিজন নেই। আমি যদি এই প্রশ্নটা আপনাকে করি যে আপনি নিশ্চয়ই আপনার মাকে ভালোবাসেন, কেন? কোনো উত্তর হয় না, আমাদেরও কোনো উত্তর নেই। দারুণ দারুণ উত্তর। আপনার এই কথাটাই আমাদের কাছে সম্পূর্ণ উত্তরভাবে আমরা নিয়ে নিতে পারি। এবার আরেকটা প্রশ্ন ওঠে যে স্বাধীন ভারতের সবচেয়ে প্রথম সেনাবাহিনী কিন্তু বাংলাতেই তৈরি হয়েছিল। আজ পুরো দেশ জানে, নেতাজি সুভাষকে জানে না এরকম কোনো লোক নেই, এরকম কোনো পুরো বিশ্বে এরকম কোনো জনগণ নেই যে নেতাজি সুভাষকে চেনেন না। কিন্তু সেই জায়গায় যদি আজ দাঁড়িয়ে দেখি, কি সেই বেঙ্গলি প্রাইডটা কি সেনাবাহিনীতে বা সিকিউরিটি ফোর্সেসের ভেতরে আছে? সেই বেঙ্গলি প্রাইডটা কি আমরা ফিল করতে পারি সেনাবাহিনীতে? সেটা আপনি একটু যদি ঠিক না, মানে আমি ঠিক বুঝলাম না আপনি কি বলতে চাইছেন, যে সেনাবাহিনীতে বাঙালিদের জন্য লোকে সম্মান শ্রদ্ধা আছে, না বাঙালিদের মধ্যে সেনাবাহিনীর জন্য শ্রদ্ধা আছে? দুটোই। কারণ আজকেও প্রায় 50,000 যুবকরা বা যুবতীরা, প্রায় 50,000-এর সংখ্যাতে পশ্চিমবাংলার ভূমি থেকে সেনাবাহিনীতে যায় প্রতি বছর। সেইটার কি কোনো প্রতিশ্রুতি, বা এখানকার গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট সেই হিসেবে কি বাঙালিদের ওইখানে প্রাইডটা আছে সেনাবাহিনীতে? না, প্রথমত আমার মনে হয় ডেটাটা সঠিক নয়। 50,000 যায় না পশ্চিমবঙ্গ থেকে, যায় না। মানে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, খুব বেশি হলে 2-3 হাজার লোকও যায়, খুব বেশি হলে। এটা এক। দ্বিতীয়ত হলো, দেখুন, ভারতবর্ষের যে সমস্ত রাজ্যগুলো থেকে প্রচণ্ডভাবে সেনাবাহিনীতে যোগদান করে, তার মধ্যে রাজস্থান, হরিয়ানা, মহারাষ্ট্র,
বিহার একটা অংশ, ঝাড়খণ্ডের আছে কিছু, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, এগুলো থেকে বেশি সংখ্যায় যায়। অন্ধ্রপ্রদেশ থেকেও কম যায়, একটু কম। গুজরাট থেকে যায় না খুব একটা। এবার ওটা পুরোপুরি মাইন্ডসেট। গুজরাতের মাইন্ডসেট হচ্ছে গুজরাতে চাকরিও করবে না, গুজরাতে ব্যবসা করে। বাংলায় হচ্ছে যে আমি একটা চাকরি পেলেই হলো, আমি সকাল 10টার সময় অফিস যাব, বিকাল 5টায় আসবো, একটু মোড়ে আড্ডা মারবো। এটা তো আমি জেনারেল পার্সপেক্টিভে বলছি, আমি জেনারেলাইজ করে বলছি। কিন্তু তার মানে এই নয় যে ভারতবর্ষের সেনাবাহিনীতে, আর্ম ফোর্সেসে, প্যারামিলিটারিতে বাঙালি নেই এবং তাদের সম্মান নেই। তাদের কিন্তু প্রচণ্ড সম্মান। কারণ বাকি ভারতবর্ষ বাঙালিদের যে ব্রেন, মেধা, সেটাকে কিন্তু সাংঘাতিক সম্মান করে। এবং যারা যারা আমি যত বাঙালিকে চিনি, যতটা জানি, আমি আজ পর্যন্ত, আমার 60 বছর বয়স হলো, 61 চলছে, কিন্তু আমি আজ পর্যন্ত শুনিনি কোথাও যে বাঙালিদের নিয়ে সেনাবাহিনীতে হাসি মজাক করে না। এটা একটা ভুল ধারণা। বাংলার মানুষের সেনাবাহিনী সম্পর্কে যে একটা নিরাসক্ত আচরণ রয়েছে, তার কারণ কি জানেন? হতে পারে আমি ভুল, আমি তো সমাজবিজ্ঞানী নই। এই যে গত 60 বছরের একটা, 60 বছর বিরাট বড়, 4টে জেনারেশন, 5টা জেনারেশন। এই যে 60 বছরে প্রথমে বাম রাজনীতি যখন ছিল, তাদের মধ্যে আন্তর্জাতিকতাবাদটা এত বেশি যে জাতীয়তাবোধে তাদের নেই। আমি তো এই বাংলার ছেলে, আমার বাড়ি কল্যাণ, জন্ম থেকে পড়াশোনা, স্কুল কলেজ সব তো এখানেই করেছি। আমাদের রাষ্ট্রবাদ বা জাতীয়তাবাদ কোনোদিন আমরা জানিনি। আমি ছোটবেলায় আমি কিন্তু নেতাজি সুভাষচন্দ্রের ব্যাপারে কম পড়েছি, বা বাংলার বিপ্লব, বাংলার সশস্ত্র আন্দোলন, স্বাধীনতা পূর্ব, বা এই যে আমাদের শিবাজি রয়েছেন, সম্ভাজি রয়েছেন, এই যে ইতিহাস, এটা আমাদের আমরা পড়িনি। আমি তখন আমাদের ছোটবেলা, মানে আমি ধরুন আর্লি 80s, তখন অবিভক্ত রাশিয়া থেকে প্রাবদা পাবলিকেশনের বই আসতো। আমি কিন্তু তখন ক্লাস 7-8-এ আমি গুগল পড়ে ফেলেছি, জন রিডের দুনিয়া কাঁপানো 10 দিন পড়ে ফেলেছি। কারণ আমাদের ওইটাই দাওয়া হতো। সিপিএমের যে একটা, সিপিএম বলে যে বিজেপি মগজ প্রক্ষালন, মগজ ধোলাই মেশিন, সেম প্রযোজ্য কিন্তু সিপিএমের জন্য। মানে বামফ্রন্ট বা সিপিএম পার্টিকুলারলি, আর বিজেপি, সিপিএম বলে বিজেপি মগজ ধোলাই করে, বিজেপি বলে সিপিএম মগজ ধোলাই করে। কিন্তু ওই আন্তর্জাতিকতাবাদটা চক্করে কিন্তু আমাদের মধ্যে রাষ্ট্রবাদটা নেই বাঙালিদের মধ্যে। এটা একটা সমস্যার ব্যাপার। এখন হয়তো ধীরে 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 উঠছে অনেকটা, নো ডাউট। এবং তার কারণটা হচ্ছে ওই গ্রাম বাংলায় বলে যে বিপদে পড়লে বেড়ালও গাছে চড়ে। বাংলার যে অবস্থা, এই যে বিভিন্ন টিভি চ্যানেলগুলো যেরকমভাবে যতটা সম্ভব নিয়ে আসছে সামনে, সেটা বাঙালি বুঝতে পারছে। তার জন্য বাঙালি এখন রাষ্ট্রবাদের দিকে ঝুঁকে পড়ছে। এবং হতে পারে হয়তো 2 বছর 5 বছর পরে বাংলা থেকে আর্মিতে আরও জয়েন করবেন, প্যারামিলিটারি জয়েন করবেন। হতে পারে একটা দিন আসবে যেদিন বেঙ্গল রেজিমেন্টও হবে। আপনি এতদিন থেকেছেন সেনাবাহিনীতে, তো ন্যাশনাল সিকিউরিটি, মানে ন্যাশনাল সিকিউরিটি একটা তো আর্মড ফোর্সেস হয়, একটা ইকুইপমেন্টস হয়, একটা টেকনোলজি হয়, একটা রিসার্চ হয়, এরকম কিছু কিছু পার্ট থাকে। সেখানে দাঁড়িয়ে আপনি 2014-র আগের পার্টটা কেমন দেখেন, আর 2014-র পরের মোদি কালটাকে কেমন করে দেখেন? না দেখুন, ন্যাশনাল সিকিউরিটি যেটা আমাদের একটা কনসেপ্ট রয়েছে, একটু ভ্রান্ত ধারণা। ন্যাশনাল সিকিউরিটি শুধু আর্মি সিকিউরিটি নয়, ইউনিফর্ম সিকিউরিটি। ন্যাশনাল সিকিউরিটি, হেলথ সিকিউরিটি পার্ট অফ ন্যাশনাল সিকিউরিটি, এডুকেশন সিকিউরিটি, ফুড সিকিউরিটি। একটা দেশের যদি শুধু ইউনিফর্ম পরা সৈন্য রইল, মানুষ না খেয়ে মরছে, শিক্ষা নেই, টেকনোলজি নেই, ইনফরমেশন টেক নেই, সেটা টিকতেই পারে না। কিন্তু আমরা দেখছি যেটা পাকিস্তানের হচ্ছে এক্স্যাক্টলি। তো পাকিস্তান ন্যাশনাল সিকিউরিটিতে আমরা বলতে পারবো ভয়ঙ্কর জায়গা রয়েছে, কারণ ওটা শুধু ইউনিফর্ম পরা সৈন্যবাহিনী রয়েছে। আর যেহেতু আর্থসামাজিক পরিস্থিতিটা এত খারাপ, পাকিস্তান আর্মি সব থেকে দুর্নীতি পরায়ণ একটা সংগঠন, সব থেকে দুর্নীতি পরায়ণ। কারণ পুরো সামাজিক পরিস্থিতিটা তাই।
সো সেই হিসাবে ভারত কিন্তু দেখুন, এমন আমি বলবো না, যদিও 2014 পরে নরেন্দ্র মোদীজির সরকারে প্রভূত পরিমাণ উন্নতি হয়েছে, সন্দেহ নেই। কিন্তু তার আগে যে কংগ্রেসের যে সরকারগুলো ছিল, মনমোহন সিং, নরসিমহা রাও, বা এর মধ্যে বিজেপি সরকার, অটল বিহারী বাজপেয়ীজি, কংগ্রেসের সরকারে যে ইউপিএ সরকার ছিল তাদের অ্যাপ্রোচটা কমপ্লিটলি ডিফারেন্ট ছিল। বা তার আগে মনমোহন সিং, তার আগে রাজীব গান্ধী, কারণ ওদের অ্যাপ্রোচটা ছিল, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এই 26/11 পরে আমরা কিন্তু বহু প্রেশার ক্রিয়েট করেছিলাম মনমোহন সিং সরকারকে। বেশ কিছুদিন মিটিং হয়েছিল তৎকালীন প্রায় উপপ্রধানমন্ত্রী অলিখিত প্রণব মুখার্জির সঙ্গে। আমরা তৈরি ছিলাম কাউন্টার অ্যাটাক করার জন্য। সরকার থেকে পরিষ্কার মানা করা হয়েছিল যে না না, তোমরা প্রমাণ সংগ্রহ করো, উই উইল ক্রিয়েট এ ডসিয়ার, এবং বিশ্বের দরবারে গিয়ে আমরা দেখাবো যে পাকিস্তানের মধ্যে ইনভলভ। তো সেটাই হলো, দৌড়াদৌড়ি করে কোনো লাভ হলো না। ডসিয়ার নিয়ে আমেরিকার কাছে যাওয়া হলো, আমেরিকা গাজর দিল, ইন্ডিয়ার কিছু আসলো না। এখন যেটা হয়েছে, এখন কিন্তু মোদিজি যেটা বলছেন প্রকাশ্যে বলছেন। দুটো জিনিস আপনি দেখুন, শুধু নরেন্দ্র মোদীজি বলছেন তা নয়, অলমোস্ট সেম বিষয় নিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজি যেটা বলছেন, যোগী আদিত্যনাথজি তো বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন মাফিয়া আতিক আহমেদ, মুক্তার আনসারিদের যে মিট্টি মে মিলা দুঙ্গা, আর উনি মাটিতে মিশিয়ে দিয়েছেন। মোদীজি বলেছিলেন যে ঘর মে ঘুষকে মারুঙ্গা। বেড়েছে ভারত, উড়ি, বালাকোট, অপারেশন সিঁদুর এবং বহু অজ্ঞাতনামা বন্দুকবাজের গল্পও শুনছেন। আমি ডিফারেন্সটা কোথায় জানেন তো, যদি আপনি সার্বিকভাবে বলেন যে ছোটবেলায়, আমাদের ছোটবেলায় কি আমি জন্মানোর আগে 62 ভারত চীন যুদ্ধ নিয়ে একটা ক্লাসিক সিনেমা হয়েছিল হকিকত, ধর্মেন্দ্র বল্লাদ সাহানি। ওই সিনেমাটা আমি অবভিয়াসলি 80-82 সালে দেখেছি, এবং আমি এখনো ওই সিনেমাটা দেখলে তো 50 বার দেখেছি। লাস্টে যখন এই কর চলে হাম ফিদা জানে তন সাথিও, ওই গানটা শুনে আমার চোখে এখনো জল আসে। এবং মা বাবাদের কাছে শুনেছি যে লোকের চোখ মুছতে মুছতে কাঁদতে কাঁদতে সিনেমা হল থেকে বেরোত। আর এখন উরি, সার্জিক্যাল স্ট্রাইক, ধুরন্ধর দেখতে যাই, সেটা তো আমি নিজে দেখছি, হলের মধ্যে মুহুর্মুহু আওয়াজ ওঠে ভারত মাতা কি জয়। এটা হচ্ছে পার্থক্য। মানুষের পারসেপশনটা চেঞ্জ করে যাচ্ছে। ওই যে বললাম, রাষ্ট্রবাদ ঢুকে যাচ্ছে, ঢুকছে। একটা প্রশ্ন হয়, যখন পলিটিক্স আপনি সিলেক্ট করলেন, পলিটিক্সে সিলেক্ট করে আপনি বিজেপি কেন সিলেক্ট করলেন? কারণ অনেকগুলোই পলিটিক্যাল পার্টি আছে। দেখুন, একটা ইটস এ মেজর শিফট, একটা প্রফেশনাল লাইফ থেকে একটা পলিটিক্যাল পার্টিকে সিলেক্ট করা ইটস মেজর ক্যারিয়ার শিফট। আপনি বিজেপিকে কেন সিলেক্ট করলেন? আমি এটা বলি, এবং আমি জানি আপনারা বোধহয় জানেন যে সিপিএম বা তৃণমূল, ওদের বেশ কিছু এরকম কোভার্ট কমান্ডো আছে যারা ছদ্মবেশে অপারেশন করে। আমরা তো পাকিস্তানে গিয়ে করি কোভার্ট অপারেশন, আমি নিজেও করেছি। এনারা কোভার্ট অপারেশন করে, তাদের প্রতিপক্ষ যদি শক্তিশালী হয়, তার জন্য শ্রীরামপুরে এই উত্তরপাড়ায় দুজনই প্রতিপক্ষ আমার বিরুদ্ধে কোভার্ট অপারেশন করেছে সিপিএম। কারণ তাদের তো ক্যাপ্টেন, মানুষ ক্যাপ্টেন বানিয়েছি কিনা জানি না, সরকার তো বানায়নি, ইন্ডিয়ান আর্মিও ক্যাপ্টেন বানায়নি। সো সেই ক্যাপ্টেনকে বাঁচাতে হবে, তার জন্য ওরা কোভার্ট অপারেশন করছে। মেঘনাদের মতো আড়াল থেকে অফিসিয়ালি করছে না যে আমি নাকি, এটা তৃণমূল কখনো কিছু করছে, কখনো সিপিএম করছে, আমি নাকি বাম রাজনীতি করতাম। প্রকাশ্যে চ্যালেঞ্জ করছি যে সিপিএম, ডিওয়াইএফআই এরা যদি কোথাও দেখাতে পারে আমার নামে চাঁদার রসিদ কাটা আছে, নেই, কাউকে তো কিছু বলে দেওয়া হতে পারে। আমি যদি এখন ক্যাপ্টেনকে বা কাউকে আমি বলে দিই, সিপিএম এর নেতাকে, যে ও তো সিআইএর এজেন্ট, বলতেই পারি, বলতেই পারি মোহাম্মদ সেলিম সিআইএর এজেন্ট, আমার কাছে প্রমাণ নেই। এবং যেখানে প্রমাণ নেই, আমি এত নিম্ন রুচির অশিক্ষিতের মতো কথা বলি না। কিন্তু হ্যাঁ, আমি বাম রাজনীতির সমর্থক ছিলাম,
আমি 84 থেকে 86 অবধি বামপন্থী ছিলাম এবং আমি ডিওএফআর কাজ করেছি, কিন্তু আমি আমার বাড়ি কল্যাণীতে, কিন্তু আমি ডিওএফআর বা কোনো পার্টি সার্টির আমি কোনো কিছুরই মেম্বার কোনোদিন কাজ করেছি। তখন কিছু ভালো লোক ছিল, তারা আমাদের দেখতো বেসিক্যালি সমাজসেবার যে কাজগুলো, যে আমাদের কল্যাণী বই মেলা তৈরি করা, এখন সব কিছুতে তখন সিপিএম তো ছাপ্পা লাগিয়ে দিত পার্টির, তো তাতে যদি বইমেলার হয়ে কাজ করা, তাহলে আমি ডিওএফ করেছি বা কোনো সমাজসেবামূলক কাজ করেছি। কিন্তু একটা পুরনো প্রবাদ আছে যে যদি আপনি 22-25 বছর বয়সে বামপন্থী না হন, তার মানে আপনার হৃদয় নেই। 30-এর পরেও যদি আপনি বামপন্থী থাকেন, তার মানে আপনার মস্তিষ্ক নেই। তো আমার হৃদয়ও আছে, মস্তিষ্কও আছে। 26 বছর বয়সে, 24-25 বছর বয়সে বুঝে গেলাম যে এই বাম যারা, তাদের বিধি বাম। কারণ যারা এই মার্ক্স বাদে বিশ্বাস করে, তারা মার্ক্সটাকে বাদ দিয়ে সব কিছু করেছে। তার পরিণতি এই খুঁজে বেড়াতে হচ্ছে মহাশূন্য। সো সেই জায়গাতে গিয়ে আমি রাজনীতির লোকই নই। রাজনীতি, পলিটিক্স ইজ নট আ কাপ অফ টি ফর মি। কিন্তু যেহেতু আমি এই দেশটাকে ভালোবাসি, সেহেতু আমি বিজেপি করি। আমি বিজেপিতে যোগদান করে দেশপ্রেমের পাঠ নিই। আমি দেশপ্রেমের পাঠ নিয়ে তার ফলিত যেটা, সেটা অ্যাপ্লাইড আমি করেছি ফোর্সে। কিন্তু আমাদের লড়াই তো শুধু বর্ডারে নয়, আমাদের লড়াই তো ভেতরে। ওখানে তো আমরা জানি কাদের মাল, এখানে তো ভেতরেও দেশদ্রোহীরা বসে আছে। পুরনো একটা জমা, বা এখনো জিহাদি বলতে আপনি বুঝবেন রহমানি, খান, সিদ্দিকি, এই সমস্ত সারনের মতো। আমি তো দেখছি এবং আমি বুঝতে পারছি, যেহেতু আমি ইন্টেলিজেন্সে, এনএসসিতে কাজ করেছি, যে এই জিহাদিদের সারনেম বদলে গেছে। জিহাদিদের সারনেম এখন ব্যানার্জি, বসু, চ্যাটার্জি, মুখার্জি। তো এর বিরুদ্ধে তো এনএসজি এসে উঠতে পারবে না সংগত কারণে। এর বিরুদ্ধে লড়াইটা গণতান্ত্রিক পদ্ধতিতে করতে হবে এবং সেই লড়াইটাতে আমি যোগদান করেছি। আমার প্রায়োরিটি খুব পরিষ্কার: ন্যাশনাল সিকিউরিটি, মহিলাদের সিকিউরিটি, ল অ্যান্ড অর্ডার, অ্যান্ড একটা সার্বিক উন্নয়ন। দ্যাটস ইট। এবার আমরা বাংলায় সবচেয়ে বড় ঘটনা যেটা শুনতে পারি, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ব্যাপারে শুনতে পারি যে 350 কিলোমিটার এখনো কাঁটাতার এর জায়গা স্টেট গভর্নমেন্ট অ্যালট করেনি, সেই জন্য কাঁটাতার লাগানো যায়নি, সেই জন্য আরও দিনে দিনে অনুপ্রবেশকারী বাড়ছে। এই নিয়ে একটু ছোট আপনার একটা যদি কমেন্ট। দেখুন, এটা আমি গত 10 বছর ধরে বিভিন্ন বাংলা টেলিভিশন চ্যানেলে আমি নিরন্তর বলে গেছি, গত 8-10 বছর ধরে, যে বাংলা কিন্তু ধীরে ধীরে একটা আগ্নেয়গিরি বারুদের স্তূপে পরিণত হচ্ছে। এবং এখন যে অবস্থাটা, সেটাকে বলতে পারি আগ্নেয়গিরির শিখরে বসে বাঙালিরা পিকনিক করছে। আমার তো হবে না, ও হলে হলো, আমার কি আসে যায়। কিন্তু এরা ভুলে যাচ্ছে যে এই জিহাদি মন্ত্র আর জিহাদিদের যে কার্যকলাপ, তারা কিন্তু সর্বগ্রাসী। একবার ঢুকে গেলে কাউকেই ছাড়বেন না। এমনকি তৃণমূল যেরমভাবে সাপোর্ট করছেন, মমতা ব্যানার্জির নামে যে অভিযোগ প্রত্যক্ষে বা পরোক্ষে সাপোর্ট করছেন, ওনাকেও ছাড়বে না। এটা ইতিহাস বলছে। কারণ ওরা খুব ডেডিকেটেড, ওরা খুব ফোকাসড। আমি সারা জীবন জিহাদ নিয়ে কাজ করেছি, আমি জানি ওদের ফিলোসফি, আমি জানি ওদের মোডাস অপারেন্ডি, ইমপ্লিমেন্টেশন প্ল্যান। কোনো সুযোগ নেই, কেউ ছাড়বে না, কাউকে ছাড়বে না। তো সেখানে বাংলা যেরমভাবে অনুপ্রবেশ বাড়ছে, এটা বাম আমলেও ছিল, কিন্তু এখন যেরকমভাবে, দেখুন, বাম আমলের অনুপ্রবেশ, গত 15 বছরের অনুপ্রবেশে একটা পার্থক্য রয়েছে মৌলিক। বাম আমলে যে অনুপ্রবেশ হয়েছে প্রচুর, কোনো অস্বীকার করার জায়গা নেই। আমি কল্যাণীর ছেলে, তো আমি দেখেছি চতুর্দিকে কিরকমভাবে জবরদখল কলোনি তৈরি হয়েছিল। কিন্তু ওই যে বাংলাদেশিরা ঢুকেছিল, তারা কিন্তু বাম আমলে একটা বহুল অংশে ছিল যে সীমান্ত পেরিয়ে এখানে এসেছে রুজি রুটির সন্ধানে। সিপিএম বা বামরা বলতো যে আমাদের ভোট ব্যাংক বাড়ছে, কারণ ওদের যেহেতু বেআইনিভাবে তাকে শাসক দলের আজ্ঞাবহ হতেই যাবে, ওদের ছাক্কা ভোট।
এইখানে যে পরিবর্তনটা হলো তৃণমূলের সরকারে, এরা প্রথমে কি করলো, এই অনুপ্রবেশটা ভোট শুধু নয়, ভোট তো নেবেই, টাকা নিতে শুরু করলো। টাকা নিতে যখন শুরু করলো, জিহাদি গ্রুপগুলো দেখলো যে একটা রাজনৈতিক দল যারা শাসক, তারা টাকার কাছে কিন্তু বিক্রি করে দিচ্ছে নিজেদের দেশের নিরাপত্তা। তারা বললো আমরা আরও বেশি টাকা দেবো, তুমি যদি একজনের জন্য 10,000 টাকা নাও, আমরা তোমরাকে একজনের জন্য 50,000 টাকা দেবো। শর্ত এই লোকটা থাকবে, তোমাকে ভোট দেবে, কিন্তু এর নিরাপত্তা তোমায় করতে হবে। যত সরকারি কাগজপত্র, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার, রেশন, সব কিছু ভারতীয় নাগরিক তোমাকে করতে হবে। তার বদলে এই লোকটা তোমাদের ভোট দেবে এবং ভোট ম্যানেজও করিয়ে দেবে। বিনিময়ে এই লোকটি কি করছে না করছে তার মধ্যে তোমরা নাক ঢোকাবে না, তোমার পুলিশ নাক ঢোকাবে না, এবং যদি বিপদ হয় তুমি প্রোটেকশন দেবে। একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ওই জিহাদিরা ঢুকতে শুরু করবে। এবং যার জন্য আমি বলছি যে বাংলায় এখন আগ্নেয়গিরির শিখরে বসে বাঙালি পিকনিক করছে। এখনো যদি বাঙালি না যায়, যে কোনো দিন অগ্নুৎপাত হবে, ধ্বংস হয়ে যাবে। লাস্ট 1-2টো প্রশ্ন ছিল, যেমন বাংলা টিম, আনসারুল বাংলা টিম, যে বাংলাদেশ থেকে বারবার অপিল করছে মমতা ব্যানার্জিকে যে ভারতের থেকে আলাদা হয়ে যাও। আজ পর্যন্ত মমতা ব্যানার্জি সেই ব্যাপারে কোনো উত্তরও দিচ্ছে না, কোনো কথাও বলছে না। কিন্তু এত বড় একটা ডাক আনসারুল বাংলা টিম থেকে দেওয়া হচ্ছে মমতা ব্যানার্জিকে, আর মমতা ব্যানার্জি চুপচাপ শুনছে, সেটার খণ্ডনও করছে না। এবার এদিকে কি করছে মমতা ব্যানার্জি, কোথাও না কোথাও ভারতের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোটা কে নড়ানোর চেষ্টা করছে। এটাকে কিভাবে দেখেন? আর মমতা ব্যানার্জির এই রাজনীতিটার পরিপ্রেক্ষিতে বিজেপি কি প্ল্যান বাংলাকে নিয়ে, সেটার ব্যাপারে যদি কিছু বলতে পারেন। দেখুন, প্রথমত রাষ্ট্রীয় নিরাপত্তা তো বিজেপির প্ল্যান হতে পারে না, ওটা রাষ্ট্রের প্ল্যান। বিজেপি চাইছে যে এই দেশবিরোধী, রাষ্ট্রবিরোধী শক্তিগুলোকে যে সাপোর্ট করছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, এদের জন্য আমরা বলি অনুকূল পরিবেশ তৈরি করে দেওয়া, সেটা মমতা ব্যানার্জি ও তার সরকার করছে। সেটাকে গণতান্ত্রিক পদ্ধতিতেই বিনাশ করতে হবে। এবার আপনি যেটা বলছেন, দেখুন দুটো জিনিস আমি জানি, বাংলা তথা ভারতীয় চ্যানেলগুলোতে দুটো জিনিস খুব ভাইরাল হয়েছিল। একটা এই জসিমউদ্দিন রহমানি, আর একটা পাকিস্তানের এক মন্ত্রী মমতা ব্যানার্জির নাম। এই দুটো ভিডিও কিন্তু আমার কাছে বিশেষ সূত্রে আসে এবং আমি এগুলোকে প্রথম ব্রেক করি বিভিন্ন চ্যানেলে। তাতে ফল দুটো হয় যে জসিমউদ্দিন রহমানি যেদিন বলেছে সেদিন বিকেলে আমার কাছে চলে আসে, এবং আমি সেদিনই এটা একটি ভারতের নাম্বার 1 চ্যানেলকে আমি দেই। সেই ডিবেটে আমি বসি, বছর 2-1 হয়ে গেল, ওই সোকল্ড অগাস্ট বিপ্লবের সময় বাংলাদেশে। এবং এটা হলো যে এটা যেদিন প্রথম টেলিকাস্ট হলো, সেদিন রাত থেকে আমি ফোন কল পাওয়া শুরু করি আনসারুল্লাহ বাংলা থেকে সরাসরি। এরা আল কায়দার বাংলাদেশ ইউনিট। তো প্রথমে ওরা 50 লক্ষ টাকা রেখেছিল আমার মাথায়, এবং বাংলাদেশ সরকার থেকে বা বাংলাদেশের খুব ভীষণ প্রভাবশালী কিছু জার্নালিস্ট, তারা ইনপুট পাঠায় আমাকে। বাংলাদেশ সরকার থেকেও বোধহয় ইনপুট আসে। আমি বম্বেতে ছিলাম, আমার বাড়িতে একবার মুম্বাই পুলিশ আসে, কি ব্যাপার না, ওদের সেন্ট্রাল আইবি থেকে ইনপুট এসেছে আমার অ্যাড্রেসে, আমার উপর নাকি থ্রেট করেছে। তখন বোধহয় ওটা বেরেটের 1 কোটি টাকার কাছাকাছি হয়েছিল। এটা একটা, আমি তো সঙ্গে সঙ্গে বলেছি দরকার নেই, ক্ষমতা থাকলে আমাকে মেরে নিক। এবং তারপরেও আমি নিরন্তর কিন্তু বাংলাদেশকে ভয়ঙ্কর আক্রমণ করেছি, এবং আমি নিরন্তর তখন থেকে 2 বছরে আমি গুনে 117, 118 বার বিভিন্ন প্রসঙ্গে আমি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমি চ্যালেঞ্জ করেছিলাম ওই ভিডিওটা নিয়ে, যে হয় আপনি মেনে নিন আপনার সঙ্গে জিহাদিদের সম্পর্ক রয়েছে, না হলে আপনি বা আপনার পার্টির কোনো প্রবক্তা, কোনো কেউ বা পশ্চিমবঙ্গ পুলিশ বা প্রশাসনের কেউ একটা প্রেস কনফারেন্স করে বলে দিন যে একজন বিদেশি জিহাদি কি বলছে, সেটা তো আমি কন্ট্রোল করতে পারি না, কিন্তু আমরা ভারতবর্ষের রাষ্ট্রীয় সুরক্ষার সঙ্গে রয়েছি, এই রাষ্ট্রের অংশ বাংলায় পশ্চিমবঙ্গ, আমরা এটাকে ধিক্কার জানাই। 2 বছরে আমি জানি না কি কারণ, না মমতা ব্যানার্জি, না ওনার প্রশাসন, না ওনার দলের এখন অবধি কেউ একটা রিজয়েন্ডার দেয়নি। তখন আমি দ্বিতীয় অফারটা দিলাম যে আপনি আমার বিরুদ্ধে মানহানির মামলা করুন। আমি তো প্রকাশ্যে আপনাকে জিহাদি বলছি, এখনো বলছি, মামলা করুন,
আমি আদালতে গিয়ে আমার কাছে আরো বহু প্রমাণ আছে, সেগুলো নিয়ে বেরিয়ে আসুন। লোকে বলতেই পারে আপনার কাছে প্রমাণ আছে, তো বিধানসভা নির্বাচনের সময় কেন করছেন না? ওই নোংরা রাজনীতি আমরা করি না। আগে গণতান্ত্রিক পদ্ধতিতে হারাই, তারপর তো দিন আছে, তখন তো বেরোবে, এবং তখন যা যা আইনি ব্যবস্থা নেওয়ার রাষ্ট্রদ্রোহীর সঙ্গে সেগুলো হবে, এটা আমি প্রমিস করছি। দ্বিতীয়ত, আমার কাছে সেই ভিডিও আছে, সেই ভিডিও আমি ভাইরাল করেছিলাম, মানে সব জায়গায় দিয়েছিলাম, সেটা ভাইরাল। মধ্য ইসলামাবাদের যে পাকিস্তান পিপলস পার্টির এমপি মোহাম্মদ শাহাদুদ্দিন সাহেব একটা টেলিভিশন চ্যানেলে, এবং উনি কিন্তু শাহবাজ শরীফের সরকারের মন্ত্রী ছিলেন, ইনফরমেশন ব্রডকাস্টিং। উনি একটি চ্যানেলে বলেছিলেন ইন্টারভিউতে পাকিস্তানি সাংবাদিককে যে আমরা 370 ফিরিয়ে আনবো, আমরা কাশ্মীর ফিরিয়ে আনবো ইনশাল্লাহ। তাকে যখন সে সাংবাদিক বলেন যে আপনি কি করে ভাবছেন এটা করবেন, কারণ ভারতবর্ষ তো বিশাল দেশ, বলে তাতে কি আছে, ভারতে আমাদের অনেক কোট অ্যান্ড কোট এম্প্যাথাইজার রয়েছে। কারা? কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। আমার কাছে ভাইরাল আছে, কেউ আমার বিরুদ্ধে মানহানির মামলা করে, আমি দুঃখিত যে এখনো দিকে করছে না। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, অরবিন্দ কেজরিওয়াল, অরুন্ধতী রয় আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যারা পাকিস্তানকে সাহায্য করবে কাশ্মীর ছিনিয়ে নিতে এবং আমাদের এখানে 370ও উঠিয়ে দেবে। সেটা নিয়েও আমি চ্যালেঞ্জ করেছি বাংলার মুখ্যমন্ত্রীকে, আর 5ই এপ্রিল এখনো অব্দি জবাব আসেনি। উনি ভয় পাচ্ছেন। আমার মতো একটা নগণ্য মানুষ, বাংলায় এমন কোনো বিরোধী নেতা নেই যার বিরুদ্ধে উনি মামলা করেননি, মিথ্যা মামলা করেননি। আমার বিরুদ্ধে একটা সত্যি মামলা তো করুন, আমি তো আপনার মানহানি করছি, কারণ আপনি মানহানিকর কাজ করেছেন, রাষ্ট্রের হানিকর কাজ করেছেন, একটা করুন ক্ষমতা থাকলে। কোর্টে আমি প্রমাণ করব যে আমার কাছে কি আছে। এই দুটো তো কিছুই না। কিন্তু আমি এগুলোকে ব্যবসায়িক কাজে এবং টেলিভিশন চ্যানেল টিআরপি বাড়াবে, আমি ওর জন্য ব্যবহার করবো না। এই বললাম গণতান্ত্রিক পদ্ধতিতে ওনার বিনাশ করব, তারপরে রাষ্ট্রের বিরোধী যা যা করেছেন সব প্রকাশ পাবে, তার জন্য আইন অনুযায়ী যা ব্যবস্থা হওয়ার সেটা হবে। এটা ভারতীয় জনতা পার্টির প্রতিশ্রুতি রইল, আমরা করে দেখাবো। দীপাঞ্জনবাবু, উত্তরপাড়াকে নিয়ে কি ভাবছেন? লাস্টের কমেন্ট। দেখুন, উত্তরপাড়া দুটো জিনিস। উত্তরপাড়া তো পশ্চিমবঙ্গের একটা ইন্টিগ্রাল পার্ট। আমরা তো বিচ্ছিন্নতাবাদে বিশ্বাস করি না, ভয়ঙ্কর বাজে লাগে শুনতে। কমিউনিস্টরা একদিন বলতো যে তারা আন্তর্জাতিকতাতে বিশ্বাস করে, এবার দেখছি তারা ক্ষুদ্রতম প্রাদেশিকতা বা সেগ্রিগেশনে বিশ্বাস করছে, যার জন্য আমাকে বহিরাগত করছে। মমতা ব্যানার্জি করেছিলেন যে ভারতের প্রধানমন্ত্রী, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, এরা যখন দিল্লি থেকে আসবেন তারা হচ্ছে বহিরাগত। এটা বাংলাদেশ, পশ্চিম বাংলার রাষ্ট্র, তারা বহিরাগত। এখনকার কমরেডরা বা তৃণমূলীরা তারা রাজ্যটাকে ছেড়ে এখন পাড়ায় চলে এসেছেন, যে উত্তরপাড়ায় আমার বাড়ি, গঙ্গার ওপারে কল্যাণ, উত্তরপাড়ায় আমি বহিরাগত। অবশ্য ওদের ক্যাপ্টেন সেও আসানসোল জামুরিয়ার লোক, মহিলা, তিনি বহিরাগত নয়। তৃণমূলের যে বিধায়ক পুত্র, নাম তো আর বলে লাভ নেই, বিধায়ক পুত্র, সাংসদ পুত্র, সে সাংসদ পুত্র বহিরাগত নয়। কারণ আপনারা তো বিধানসভাগত ক্ষেত্রে চলে আসছেন, তো উনিও তো আর উত্তরপাড়ার জন্মাননি, উত্তরপাড়ার বাসিন্দা নয়। সো উত্তরপাড়ার বাসিন্দা না হলে আপনার শ্রীরামপুর বা আসানসোল বা কল্যাণী পার্থক্যটা কি? ওনারা কি ফিতে দিয়ে মেপছেন 200 মিটারের বাইরে গেলে বা 20 কিলোমিটারের বাইরে গেলে বহিরাগত? তো এই বহিরাগত হিসাবে আমি মেনে নিলাম বহিরাগত, সেটার উত্তর তো উত্তরপাড়ার জনগণ দেবে। আমার 3টে খুব বেসিক প্রায়োরিটি থাকবে যদি মানুষের আশীর্বাদ পেয়ে জিততে পারি, কারণ ওভারঅল পশ্চিমবঙ্গের জন্যই আমাদের সংকল্পপত্র ঘোষণা হচ্ছে ডেভেলপমেন্টের। আমার 3টে, মানে উত্তরপাড়ার জন্য 3টে বা 4টে স্পেসিফিক রয়েছে, তার মধ্যে 2টো এমন আছে যার জন্য আমাকে 1 টাকাও খরচা করতে হবে না। বিধায়ক ফান্ডের বোধহয় 1000-2000 টাকা খরচা করতে হবে, কারণ আমি যখন শপথ নেব তারপর আমি উত্তরপাড়ার 3টে থানার পুলিশ অফিসারদের ডেকে পাঠাবো।
আর একই সঙ্গে ডেকে পাঠাবো যত সার্টিফাইড ডেজিগনেটেড এনলিস্টেড তৃণমূলী গুন্ডা রয়েছে, দুজনকেই বলবো আপনারা শুধরে যান 30 দিনের। পুলিশকে বলা হবে যে আপনারা শাসকের আইন নন, আপনারা সংবিধানের আইন মেনে চলুন, আইনের শাসন মেনে চলুন। আমি ওইখানে জনগণের মানে পুরো উত্তরপাড়ার জনগণের সামনে বলবো যে এই বিধানসভায় আমি যদি বিধায়ক থাকি, আমি যদি কোনো অন্যায় আদেশ দেই আপনারা শুনবেন না। প্রথমত আমি অন্যায় আদেশ দেব না। আপনারা রাজনৈতিক দল, মত, ধর্ম নির্বিশেষে আইনের শাসন বলবৎ করুন। যে আইন ভাঙবে তার কোমর ভেঙে দিন, বাকি আমি বুঝে নিই। তৃণমূলী গুন্ডাদেরও ওই একই দিনে বলবো যে ভাই 30 দিনের মধ্যে তোমরা শুধরে যাও, তোমাদের রিহ্যাবিলিটেশন, ঘর চলার ব্যবস্থা আমি করে দেবো আইন অনুযায়ী, স্কিল ডেভেলপমেন্টের থ্রু দিয়ে, চাকরি দিয়ে। তো হফতা ওসুলি, মানুষের কাছ থেকে তোলা মহিলাদের ট্রিটমেন্ট করা, এরকম ব্যাড ট্রিটমেন্ট, এই সমস্ত করলে আমি কিন্তু উত্তরপ্রদেশ থেকে ওষুধ আনতে বাধ্য হব। দিদির যে দাওয়াই যে 8টার পরে মহিলারা রাস্তায় বেরোবে না, আমি উত্তরপাড়ার মা বোনেদের আমি একটাই কথা বলি, আমি যদি আপনাদের আশীর্বাদ পাই, আমি যতদিন থাকবো উত্তরপাড়ার বিধায়ক হিসাবে, কোনো মহিলা, কোনো মেয়ে তারা রাত 8টা কেন, রাত 12টা 1টাতে উত্তরপাড়ায় ঘুরে বেড়াবে। আজ থেকে 50, 60, 70 বছর আগে কিন্তু উত্তরপাড়ায় মেয়েরা ভয় পেত না। আমি আপনাদের ভয়মুক্ত সমাজ দেব। আর একবার সুযোগ দিয়ে দেখুন, আর একবার এই তৃণমূলী গুন্ডারা দাদাগিরি করে দেখুন। আমি যদি একটা সময় বলা হতো জিহাদিদের ত্রাস, আমি দেখিয়ে দেবো তৃণমূলী গুন্ডাদের যে আমি তোমাদের জম, একবার করে দেখো। বেসিক, তারপর তো শিল্প, তার জন্য তো আমাদের সংকল্পপত্র রয়েছে। এটা অ্যাটলিস্ট আইন শৃঙ্খলাটাকে আমরা চাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনারা শুনলেন আমাদের বাংলার গৌরব দীপাঞ্জন বাবুর বক্তব্য। এবার এটাও শুনলেন যে ভারতের বর্ডারে দাঁড়িয়ে যেমন সুরক্ষার দরকার, এরকম বাড়ি থেকে বেরিয়ে ভোট করেও ভারতের সুরক্ষা আপনারা সুনিশ্চিত করতে পারেন। ধন্যবাদ। भारत विविधताओं का देश और भारत के हृदय में मध्य प्रदेश, जहां आस्था, प्रकृति और विकास एक साथ आगे बढ़ते हैं। प्रधानमंत्री नरेंद्र मोदी जी का विजन पर्यटन को केवल भ्रमण नहीं, आर्थिक सशक्तिकरण का माध्यम बनाना, और उस विजन को जमीन पर उतारने का संकल्प मुख्यमंत्री डॉक्टर मोहन यादव का मिशन। पीएम श्री पर्यटन वायु सेवा इंदौर, भोपाल, उज्जैन, ग्वालियर, जबलपुर, रीवा और खजुराहो को जोड़ती नई उड़ानें, तीर्थयात्रियों और पर्यटकों के लिए बेहतर सड़कें, ठहरने की आधुनिक सुविधाएं, महाकालेश्वर ज्योतिर्लिंग आस्था का कालजयी केंद्र, ओमकारेश्वर ज्योतिर्लिंग अद्वैत चेतना का तीर्थ, अमरकंटक नर्मदा का उद्गम, चित्रकूट राम कथा की पावन भूमि, कान्हा टाइगर रिजर्व, बांधवगढ़ टाइगर रिजर्व, पेंच टाइगर रिजर्व, प्रकृति संरक्षण के साथ इको टूरिज्म का विस्तार, कूनो और गांधी सागर वन्यजीव संरक्षण की नई पहचान, प्राणपुर, सावरवानी और लाडपुर खास सर्वश्रेष्ठ पर्यटन ग्राम, चंदेरी का क्राफ्ट हैंडलूम टूरिज्म विलेज रोजगार और परंपरा का संगम। मोदी जी का विजन भारत को वैश्विक पर्यटन मानचित्र पर अग्रणी बनाना, यादव जी का मिशन मध्य प्रदेश को उस विजन की धुरी बनाना। मध्य प्रदेश आस्था, प्रकृति और विकास का संगम।